সেলিম আল দীনের নাটকে প্রান্তিক মানুষ ও সমাজ জীবন বিষয়ক মূল বিষয়বস্তু আজ পয়েন্ট আকারে এখানে আলোচনা করা হল। সেলিম আল দীন ও তার নাট্যধারা। সেলিম আল দীন জন্ম ১৯৪৯ সাল, মৃত্যু ২০০৮ সাল। বাংলা নাট্যধারায় নতুন আঙ্গিক যোগ করে স্বাতন্ত্র্য দেখিয়েছেন। মধ্যযুগের বাংলা নাটক নিয়ে গবেষণার মাধ্যমে তিনি বাঙালি সংস্কৃতি ও প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হন। তার শৈশব কৈশোর উপকূল অঞ্চলের মানুষের জীবন সংস্কৃতির সাথে জড়িত ছিল, যা তার নাটকে শেকড়ের টান হিসাবে প্রকাশ পেয়েছে। তিনি বিশ্বাস করতেন বাংলা জনপদের মানুষের জীবনাচরণে নাটকীয় উপাদান আছে এবং প্রান্তিক মানুষের যাপিত জীবনকে নাটকের বিষয় হিসাবে গ্রহণ করেছেন। তিনি তার রচনাকে কোনো বিশেষ সাহিত্য শাখার অন্তর্ভুক্ত করার পক্ষপাতী ছিলেন না। সৈয়দ শামসুল হক তাকে বাংলা নাটকের এক প্রধান পুরুষ হিসাবে উল্লেখ করেছেন, যিনি প্রকাশের নতুন মার্গ সন্ধান করেছেন। নাট্য রচনার কৌশল ও বিষয়বস্তু। সেলিম আল দীন নাটক রচনায় বিশেষ কৌশল গ্রহণ করেছেন এবং বিষয়বস্তু হিসাবে বাংলা জনপদের প্রান্তিক মানুষের জীবনযাপন, আচার আচরণ ও সংস্কৃতিকে বেছে নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা উত্তর নাট্যাঙ্গনে তিনি অসামান্য কৃতিত্বের দাবিদার। তিনি বাংলা নাটকের শেকড় সন্ধান করেছেন বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভিতর। শুরু থেকেই তিনি পাশ্চাত্য নাটকের প্রকরণ ত্যাগ করে বাঙালির নিজস্ব নাট্যকৌশল অবলম্বনে আগ্রহী ছিলেন। তার প্রথম দিকের কয়েকটি নাটকে পাশ্চাত্য প্রভাব থাকলেও অল্প সময়ের মধ্যেই তিনি তা কাটিয়ে উঠে বাঙালি সমাজের নিজস্ব গল্প ও যাপিত জীবনের নাটকে উপাদান সংগ্রহ করেন, যেমন কীর্তনখলা, কেরামত মঙ্গল, হরগজ, হাত হদাই, চাকা, জৈবতী কন্যার মন। তার নাটকে বঙ্গভূমি এবং বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পুনর্বিন্যাস যেমন হয়েছে, তেমনি ভূমি সংলগ্ন মানুষের জীবন বৃত্তান্ত উপস্থাপিত হয়েছে। তার রচিত নাটকের কাহিনী মহাকাব্যিক বিশালতা হোমেরের ইলিয়াড ওডিসির কথা মনে করিয়ে দেয়। ঢাকা থিয়েটার ও সেলিম আল দীন। ঢাকা থিয়েটারের স্লোগান বাংলাদেশ একটি সংগ্রামক্ষুব্ধ অকুতভয় জনপদের নাম। ঢাকা থিয়েটারের প্রতিপাদ্য বক্তব্যের সাথে সেলিম আল দীনের সম্পর্ক গভীর। তার নাটকগুলো যেন এই স্লোগানের সামনে রেখেই রচিত। উদাহরণস্বরূপ হরগজে ঘূর্ণিঝড় বিধ্বস্ত গ্রাম, কীর্তনখোলায় বেদে সমাজের জীবন, কেরামত মঙ্গলে গ্রাম বাংলার মানুষের সংকট এবং চাকা নাটকে বেওয়ারিশ লাশের শেষকৃত্য। প্রথম পর্বের নাটক ও বিষয়বস্তু। প্রথম পর্বের নাটকে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা উপস্থাপনে আগ্রহী ছিলেন। জন্ডিস ও বিবিধ বেলুনে স্বাধীন বাংলাদেশের আর্থিক বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। সর্প বিষয়ক গল্প নাটকে দেশের রাজনৈতিক অনিশ্চিত ভবিষ্যৎ ও অস্থিরতার চিত্র। এক্সপ্লোসিভ ও মূল সমস্যায় ব্যবসায়ী মহলের নৈতিক অধঃপতন, কালোবাজারি, খাদ্যে ভেজাল, সন্ত্রাসীদের বোমা তৈরির ঘটনা উল্লিখিত। সংবাদ কার্টুন ও মুন্তাসিরে স্বাধীনতা উত্তর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক নৈরাজ্য ও অনিশ্চয়তার ব্যঙ্গ বিদ্রূপ উল্লেখিত। করিম বাওয়ালির শত্রু অথবা মূল মুখ দেখা। এই নাটকে প্রথমবারের মতো প্রান্তিক জনসমাজ ও তাদের জীবনের গল্পচিত্র উপস্থাপিত হয়েছে। করিম বাওয়ালি ও তার স্ত্রী পাবদা প্রান্তিক মানুষ। করিমের পেশা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ। সুন্দরবনের বৃক্ষ নিধনের ফলে করিমের জীবিকা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। পাবদা অনাহারে থেকে কলেরায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায়, যা প্রকৃতির ওপর নির্ভরশীল প্রান্তিক মানুষের মর্মান্তিক জীবনচিত্র তুলে ধরে। আতর আলীদের নীলাভ পাঠ। এই নাটকে কৃষক জীবনের জীবনচিত্র, তাদের সুখ দুঃখ, বিশ্বাস, সংস্কার এবং মহাজনদের শোষণের কথা বলা হয়েছে। আতর আলী মহাজনের শোষণের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু পাটচাষিরা মহাজনের কাছে শোষণের শিকার হয়। নাট্যকার প্রথম পর্বের নাট্যকাহিনী ক্রমশ শহর থেকে গ্রাম জীবনের দিকে ধাবিত করেছেন। কীর্তনখোলা। এই নাটকের মাধ্যমে সেলিম আল দীন প্রাচ্য চেতনায় তথা বাঙালির নিজস্ব প্রকরণ শৈলী নির্মাণ করেন। এতে বর্ণনাত্মক নাটক রীতির সূত্রপাত হয়, যা মধ্যযুগের বাংলা নাটকে পূর্বে ব্যবহৃত হয়নি। নাটকের কাহিনী চলমান জীবনের চিত্র, যেখানে মোনাই বাবার মাজারকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়। সোনাই, বছির, ছায়ারঞ্জন, বনশ্রী, ডালিমন সকলেই নিরন্ন, অন্তজ তথা প্রান্তিক মানুষ। নাটকে বিভিন্ন শ্রেণীপেশার প্রান্তিক মানুষের জীবনচিত্র, যেমন দিন মজুর সোনাই যাত্রাদলের ছায়ারঞ্জন, ডোম সম্প্রদায়ের বনশ্রী, লাউয়া সম্প্রদায়ের ডালিমন। মেলা প্রাঙ্গণ গ্রাম বাংলার মানুষ ও তাদের জীবনচিত্র তুলে ধরার মূল মঞ্চ।
এই নাটকে অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত মানুষের প্রতিবাদ একটি সামষ্টিক চেতনার দ্যোতক। সোনাই ও রুস্তমের দুখাইপুরের উদ্দেশ্যে যাত্রা কাহিনীতে প্রতীক নির্মাণ করেছে, যেখানে পেশার রূপান্তর ঘটে। কেরামত মঙ্গল এটি একটি মহাকাব্যিক আয়োজনের নাটক, যা স্বর্গ, মর্ত, পাতাল ব্যাপে বিস্তৃত। নাটকের নামকরণ মধ্যযুগের মঙ্গল কাব্যধারার রীতি অনুযায়ী করা হয়েছে। কেরামত এই মহাকাব্যিক কাহিনীর কথক এবং দর্শক। নাটকে ১১টি খণ্ডে বিভিন্ন দোজকের চিত্র তুলে ধরা হয়েছে, যেমন সাম্প্রদায়িকতার দোজক নখলা, ছিন্নমূল মানুষের দোজক চন্দ্রকোনা, সামন্তবাদের দোজক ফুইটামারি, সামাজিক প্রাকৃতিক বঞ্চনার দোজক হিজড়া, প্রতিবাদীর দোজক হাজং, জাগতিক জেল দোজক হাজত, ধার্মিক মিশনারিদের সৃষ্ট দোজক চিগাস্থান, মৌলবাদের দোজক রাজাকার, নিরাশার দোজক জলসুখা লঞ্চঘাট ও বিবাহ, আর্তহাহাকারের দোজক চান্তারা। কেরামত বঙ্গভূমির সকল বঞ্চিত, দুস্থ, নির্যাতিত মানুষের প্রতিনিধি। নাটকে ৭০টি চরিত্রে সফল সমাবেশ ঘটেছে, যার মধ্যে ৬৭টি চরিত্রই নিচু শ্রেণীর বা প্রান্তিকজন। হাত হদাই এটি কথানাট্যকের ধারাকে সমৃদ্ধ করেছে। হাত হদাই শব্দের আক্ষরিক অর্থ সাত সওদা বা সপ্তবাণিজ্য। নাটকে বাংলার সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক মানুষের জীবনসত্ত্ব ও জীবন সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। নোয়াখালী অঞ্চলের বৃদ্ধ নাবিক আনার ভান্ডারীকে ঘিরে মূল কাহিনী আবর্তিত। আনার ভান্ডারী, হাসনা, চুক্কুনি, ইদ্রিস, লুট্টা, সিদ্ধা, মালু হাবজ প্রমুখ চরিত্রগুলি নিম্নবিত্ত এবং শোষিত শ্রেণীর। এই নাটকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন পিপাসা, মৃত্যুর বিভীষিকা ও দুঃখের যন্ত্রণা তুলে ধরা হয়েছে। চাকা সেলিম আল দীনের লোকনাট্য রীতি অবলম্বনে রচিত একটি মর্মান্তিক নাটক। ৯০-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন ও গণতন্ত্রের বিজয় এই নাটকের প্রেক্ষাপট। নাম পরিচয়হীন এক ভাগ্যবান যুবকের লাশ গরুর গাড়িতে করে বয়ে নিয়ে যাওয়ার কাহিনী। প্রান্তিক সাঁওতাল সম্প্রদায়ের দুই গাড়োয়ানের চিরায়ত মানবতাবোধের চিত্র। গাড়োয়ানদ্বয় বেওয়ারিশ যুবকের মৃতদেহকে সৎকার করে সত্যিকারের ঠিকানায় পৌঁছে দেয়। জৈবতী কন্যার মন এই নাটকে গদ্যপদ্যের অসাধারণ সংমিশ্রণ ঘটেছে। এতে দুই পৃথক সময়ের বা যুগের দুই নারী জীবনের সমান্তরাল পরিণতি আঁকা হয়েছে। কালিন্দী মধ্যযুগ ও পরী আধুনিক যুগ। উভয় নারী প্রচলিত জীবন বাস্তবতায় দ্রোহী এবং পুরুষশাসিত সমাজে তীব্র বৈষম্যের শিকার। নাট্যকার দেখিয়েছেন বাঙালি সমাজে নারীরাও এক অর্থে প্রান্তিক। কালিন্দী ধর্মদ্বন্দ্বে আলালের সাথে বিচ্ছেদ ও নিরাপত্তাহীন জীবনে প্রবেশ করে এবং ধর্ষিতা হয়ে আত্মহত্যা করে ফেলে। পরী তার মায়ের অনৈতিক জীবনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। হরগজ ঘূর্ণিঝড় আক্রান্ত বৃদ্ধাস্ত এক গ্রামের নির্মম দৃশ্য এর বিষয়বস্তু। ১৯৮৯ সালের মানিকগঞ্জের হরগজ গ্রামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও তৎপরবর্তী ত্রাণ কর্মীদের উদ্ধার কার্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা এর ভিত্তি। ঘূর্ণিঝড় পরবর্তী হরগজ গ্রাম এক বিভীষিকাময় ধ্বংসস্তূপে পরিণত হয়, যেখানে ত্রাণকর্মীরা জীবিত কাউকে পায় না। প্রাকৃতিক দুর্যোগে ছিন্ন বিচ্ছিন্ন মানবদেহ একত্রিত করার ব্যর্থ চেষ্টা করা হয়। নাট্যকার প্রাকৃতিক দুর্যোগকে প্রান্তিকজনের শোষকরূপী প্রতীক অঙ্কন করেছেন। একটি মারমা রূপকথা সেলিম আল দীনের নিরীক্ষাধর্মী নাটক। এতে নৃতাত্ত্বিক প্রান্তিক জনসমাজের কথা তুলে ধরা হয়েছে। মূল বিষয় জন্মান্তরবাদ এবং ব্রাহ্মণ্যতন্ত্র ও বৌদ্ধতন্ত্রের দ্বন্দ্ব, সেই সঙ্গে আছে রূপান্তরবাদের প্রসঙ্গ। এটি মারমা সমাজে প্রচলিত রূপকথা মনোরিমাং সমুই এর আধুনিক রূপায়ণ। বনপাংশুল একটি মারমা রূপকথা নাটকের ধারাবাহিক রচনা। টাঙ্গাইলের সখীপুর অঞ্চলে বসবাসকারী ক্ষয়িষ্ণু নৃগোষ্ঠী মান্দাইয়ের জীবন সংগ্রাম, ধর্ম, বিশ্বাস, আচার আচরণ, সংস্কৃতি ও ভৌগোলিক পরিবেশ এর উপাদান। এতে অরণ্যের ভিতর রক্তাক্ত এক জনপদের প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর ইতিকথা মর্মরিত হয়েছে। মান্দাই সম্প্রদায় সাধারণ বাঙালিদের দ্বারা শোষিত, নির্যাতিত হয়। ধর্ষিতা নারী সুখীর গর্ভে বেড়ে ওঠা ভ্রূণে মান্দাই সম্প্রদায়ের পুনরুজ্জীবনের আকাঙ্ক্ষা জেগে থাকে। প্রাচ্য বেহুলা লখিন্দরের প্রণয়গাথাকে নব আঙ্গিকে ঐশ্বর্যে নির্মাণ করা হয়েছে। নুলক শৈফরের বিয়োগাত্মক প্রণয়গাথা একালের কাহিনী হয়ে উঠেছে। সাপের প্রতীকে অশুভ শক্তিকে প্রতিস্থাপন করা হয়েছে। বিয়েবাড়ির ঘটনাদির মাধ্যমে দারিদ্র পীড়িত প্রান্তিক জনসমাজ ও তাদের জীবন বাস্তবতা ফুটে উঠেছে। শৈফর তার স্ত্রীরে হত্যাকারী সাপটিকে হত্যা করতে পারে না, যা শোষণকারীর ভয়াবহ নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রান্তিক মানুষের অক্ষমতাকে তুলে ধরে। উপসংহার সেলিম আল দীন বাংলা জনপদের গ্রামীণ জীবন ও প্রান্তিক মানুষের নানামাত্রিক জীবনচিত্র পরম মমতায় মহাকাব্যিক নাট্যাগে ধারণ করতে চেয়েছেন। তিনি ধর্ম বর্ণ গোষ্ঠীর চেয়ে মানুষকে বড় করে দেখেছেন।
তার নাটকের পাত্রপাত্রীরা প্রকৃতপক্ষে বাংলা জনপদের নিচু শ্রেণীর মানুষ। তিনি গ্রামবাংলার জীবনচিত্র প্রান্তিক জনমানুষের মধ্য দিয়ে অবলোকন